দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২,৬৩৫ জন। ব্যাপক সংক্রমণেও আর সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরবে না সরকার। চট্টগ্রামে ওষুধ বিক্রিতে চরম নৈরাজ্য, ৫ থেকে ১০ গুণ বেশি দাম নেয়ার অভিযোগ, নজরদারিতে জড়িত সিন্ডিকেট। অভিযান চালানোর পরিকল্পনা সিএমপির। সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ। বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের, নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং দিনাজপুরে জমজমাট লিচুর বাজার, ভালো দাম পাচ্ছেন বাগান মালিক, ব্যবসায়ীরা ট্রাকে ট্রাকে পাঠাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জেলায়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। দেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাস কেড়ে নিল আরও ৩৫ প্রাণ। এ নিয়ে মারা গেলেন ৮৪৬ জন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হলেন ২,৬৩৫ জন। গতকাল কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে তথ্য তুলে ধরা হয়। মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণের ৯১তম দিনে এসেও বাংলাদেশে এই ভাইরাসের বিষাক্ত ছোবল প্রতিনিয়তই বাড়িয়ে তুলছে চাপা কান্না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শনিবার জানানো হয়, গেল ২৪ ঘন্টায় কোভিড-১৯-এ মারা গেছেন ৩৫ জন। ১২,৪৮৬টি নমুনা পরীক্ষা করে ২,৬৩৫ জনের দেহেই উপস্থিতি পাওয়া গেছে করোনার। সংক্রমণের হার এখন ২১.১০%। যা শনাক্ত হয়েছে তাতে আমাদের লিঙ্গভেদে পুরুষ ৭১% এবং নারী ২৯%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৮৪৬ জন। মৃত্যুর এই মিছিলে শেষ ৩৫ জনের মধ্যে পুরুষ ২৮ জন আর নারী ৭ জন, যার মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী মারা গেছেন ১০ রোগী। অধিদপ্তর বলছে, সাবধানতা ছাড়া কিছুতেই সম্ভব নয় এই মহামারী মোকাবেলা। যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তাদেরকেও মেডিকেল মাস্ক পরার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুলেটিনে জানানো হয়, দেশে এই ভাইরাসে পুরুষদের মৃত্যুর হারই বেশি। বিভাগওয়ারি মৃতের তালিকায় এখনও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়ে গেছে রাজধানী ঢাকা। গত ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেট ২ জন, রাজশাহী ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন। বর্তমানে দেশে ৫৬,৩৯৭ জনের কোয়ারেন্টিনে থাকার তথ্য তুলে ধরে মাতৃদুগ্ধ পানের বিষয়েও আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুকের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না, কাজে আপনি আপনার শিশুকে বুকের দুধ পান করাতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন এহসান জুয়েল। ৯১তম দিন ১৪তম সপ্তাহের শুরু। আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘন্টায় যে তথ্যগুলো দিয়েছে সেগুলোর বিশ্লেষণে যাই, তাহলে দেখতে পাবো এখন পর্যন্ত দেশে গত ২৪ ঘন্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৪৮৬টি। সব মিলে নমুনা পরীক্ষা হয়েছে ৩,৮৪,৮৫১। আক্রান্ত পাওয়া গেছে ২,৬৩৫। মোট আক্রান্ত হয়েছেন ৬৩,০২৬ জন। মৃত্যু ৩৫ জনের। এখন পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন ৮৪৬ জন। সুস্থ হয়েছেন ৫২১ জন। সব মিলে সুস্থ হয়েছেন ১৩,৩২৫ জন। মোট যে পরীক্ষা হয়েছে তার তুলনায় কত ভাগ আক্রান্ত হয়েছেন সেটি যদি দেখি, তাহলে দেখতে পাবো সবকিছু মিলে মোটামুটি ২০% কাছাকাছি এটি উঠানামা করে। ২ জুন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২২.২৯ ভাগ। আজকের পরিসংখ্যান দেখতে পাচ্ছি, নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত হয়েছেন ২১.১০ ভাগ। শনাক্তের ৫৮তম দিনে এসে প্রথমবারের মতো ১০,০০০ আক্রান্ত হয়েছিল। এরপরে ২০,০০০ আক্রান্ত হতে সময় লেগেছিল ৯ দিনের বেশি। এরপর পর্যায়ক্রমে সেটি ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, ৬০,০০০ এখন পৌঁছেছে। শেষের দিকে কিন্তু ১০,০০০ আক্রান্ত হতে সময় লাগছে মাত্র ৩ দিন, অর্থাৎ ৪ দিন ৩ দিনের মধ্যেই এখন গড়ে ১০,০০০-এর বেশি আক্রান্ত হচ্ছে। আমরা জানি যে এখন পর্যন্ত ৮০০-র বেশি মারা গেছেন। সেই ক্ষেত্রে সেই পর্যবেক্ষণ যদি আমরা দেখি যে কত দিনে ১০০ করে মারা যাচ্ছেন, তাহলে শুরুতে আমরা দেখব যে শনাক্তের পর ৪৪তম দিনে মৃতের সংখ্যা ১০০ ছিল। এরপরে ১৮ দিন পরে সেটি আরও ১০০ বেড়ে ২০০ হয়েছে। কিন্তু এখন কিন্তু আমরা ২ দিন ৩ দিনেই ১০০ করে বেশি মৃতের সংখ্যা বাড়তে দেখছি। অর্থাৎ এখন
আক্রান্ত ও মৃত দুটি সংখ্যাই খুব দ্রুত বাড়ছে। সবচেয়ে বেশি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে, অর্থাৎ মোট আক্রান্তের 55% কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে। আজ স্বাস্থ্য অধিদপ্তর যখন তাদের বুলেটিনটি প্রচার করে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছিল। সেটি বলা হয়েছিল সকলকে যাতে মাস্ক পরিধান করে সেই বিষয়টি নিশ্চিত করতে, এবং এই ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে যারা সাধারণ আছেন তারা যাতে কাপড় তৈরি মাস্ক পরেন, কিন্তু যাদের বয়স 60 বছরের বেশি তারা যাতে মেডিকেল মাস্কগুলো পরিধান করেন যাতে তাদের শ্বাসের সুবিধা হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে করোনা 24 ঘন্টার সবশেষ খবর। চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ার সঙ্গে সঙ্গে চরম নৈরাজ্য চলছে ওষুধ বিক্রিতে। কৃত্রিম সংকট দেখিয়ে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের ওষুধের দাম বাড়ানো হয়েছে 5 থেকে 10 গুণ পর্যন্ত। এই অবস্থায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট চিহ্নিতের পাশাপাশি দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর পরিকল্পনা করছে সিএমপি। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করাইছি। এখন তারা বলতেছে যে এই অক্সিজেনটা না হলে তার শ্বাসকষ্টটা আমরা এখানে রহিত করতে পারবো না, আপনি রুগী নিয়ে যান। শ্বাসকষ্টের রোগী স্ত্রীকে হাসপাতালে রেখে অক্সিজেন সিলিন্ডারের খোঁজে দোকানের পর দোকান ঘুরছেন স্বামী। তার মতো অবস্থা নগরবাসীর অনেকেরই। পাইকারি মার্কেটগুলো ঘুরে পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় ওষুধ, আবার পাওয়া গেল দাম আকাশ ছোঁয়া। স্প্রেয়ারের ওষুধ যেটা 172 টাকা কিনতাম সেটা 178 টাকা করে হয়ে গেছে। স্যাভলন এখন 110 টাকা করে, 105 টাকা করে। করোনা রোগীদের জন্য ব্যবহৃত ওষুধ নিয়ে মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে বের হয়ে এসেছে আটকে ওঠার মতো তথ্য। 12,000 টাকার অক্সিজেন সিলিন্ডার 30,000 টাকার বেশি, সে সাথে 20 টাকার ডক্সিকেপ 55 টাকা, 750 টাকার আইভেরা ট্যাবলেট 2400 টাকা, 50 টাকার এসকোবো ট্যাবলেট 800 টাকা, 25 টাকার জিঙ্ক 50 টাকা, 20 টাকা সিবিট 50 টাকা, 480 টাকার মোনাস ট্যাবলেট 1050 টাকায় বিক্রি হচ্ছে। অক্সিজেনের তো এখন খুবই দুষ্প্রাপ্য। একটা ওষুধ প্রশাসন আছে সরকারের, এই প্রশাসনের অনুমোদন ছাড়া ওষুধের দাম বাড়ানো যায় না, কিন্তু এখানে কোনো লাগাম নেই। অভিযোগ উঠেছে কোনো রকম তদারকি না থাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীরাই কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে। তবে ওষুধ ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করছেন। যারা ওষুধগুলো সাপ্লাই দেয় এরা নাকি বিভিন্নভাবে তাদেরকে ওষুধগুলো দিচ্ছে না, সেজন্য সংকটের কারণ বলে তারা বারবার আমাদেরকে বলছে। বিভিন্ন বাজার থেকে আনছে, এক হাত দুই হাত ঘুরে ঘুরে আসার কারণেই কিন্তু বাজারটা উদ্যোগামী। এদিকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওষুধ সিন্ডিকেট সদস্যদের চিহ্নিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিএমপির এই কর্মকর্তা। এটির ব্যাপারে আমরা পুরোপুরি জিরো টলারেন্স। আমরা এই ধরনের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই ধরনের কোনো কার্যকলাপ আমরা পেলে তৎক্ষণাৎ আইনের কঠোর প্রয়োগ করব। চট্টগ্রামে বর্তমানে প্রায় 3700 করোনা রোগী রয়েছেন, সে সাথে শ্বাসকষ্টের পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক হাজার মানুষ। চলছে ওষুধ সিন্ডিকেটের দাপট। এই সিন্ডিকেট যত দ্রুত ভাঙা যাবে না ততই বিপর্যয় নেমে আসবে স্বাস্থ্য খাতে, এমনটি বলছেন বিশ্লেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংক্রমণের মাত্রা বাড়লেও আর সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরছে না সরকার। জোন ভাগ করে এলাকাভিত্তিক লকডাউন করার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ থেকে রাজধানীতে জোন ভাগের কাজ শুরু হবে বলে জানান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন জোন ভিত্তিক লকডাউনে দেরির চড়া মাসুল গুনতে হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশে গেল 2 সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টাকে ম্লান করে দিচ্ছে কোভিড সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতিতে শনিবারও দফায় দফায় বৈঠক করেছে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইসিটি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর। বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, পুরো দেশে আর সাধারণ ছুটি ঘোষণার চিন্তা নেই সরকারের। ঝুঁকি বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার দিকে এগোচ্ছেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিটি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে রোববার থেকেই ঢাকায় জোন ভাগের কাজ শুরু হবে। ঢাকা শহরের একাধিক জায়গায় কালকে পাইলটিং করা একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে, সেটা যদি কমপ্লিট করতে পারে আমরা হয়তো কালকে থেকেই দেখতে পারবো। যেগুলোকে রেড জোন কনসিডার করা হবে সেগুলোতে সবকিছু লকডাউন রাখা হবে এবং এলাকাগুলো অনেক বিশাল এলাকা নেওয়া হবে না। ওয়ার্ড ভিত্তিক করা যেতে পারে, মহল্লা, একটা পাড়া, এইভাবে করা যেতে পারে। রেড জোন কতটা স্ট্রিক্ট, রেস্ট্রিকশন সেখানে কতটুকু থাকবে টু দা পয়েন্ট, এবং এইটা আমরা এখন ইফেক্টিভলি এটা কাজ হবে এবং আমার মনে হয় বাস্তবায়ন যদি করতে পারি তা এটা কার্যকরী পদক্ষেপ হতে যাচ্ছে সরকার। লকডাউন, সারা দেশ লকডাউন কখনই হবে না, আমরা সীমিত পরিসরে কাজ আমরা করতে চাই।
চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিবেন, খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত জানাবেন, নির্দেশনা দেবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন আরো 2 মাস আগেই শুরু করা উচিত ছিল জোন ভাগের কাজ। তো এটা আজকে করলে কতটুকু সুফল পাওয়া যাবে নিশ্চিত নেই, কিন্তু এটা যদি মাস 2 মাস আগে করতো অনেক বেশি ফল পাওয়া যেত, তখন আমরা অনেক বেশি রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম। বর্তমানে দেশে গড়ে মোট নমুনা পরীক্ষার 20% বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ বাড়ায় রেড জোন ঘোষণা করার পরও কক্সবাজার পৌর এলাকায় আগের মতোই চলছে গণপরিবহন সহ ব্যক্তিগত যানবাহন। মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা, দিচ্ছে নানা অজুহাত। আর প্রশাসনের নজরদারির দৃশ্যমান না হলেও সম্মিলিত চেষ্টা করার কথা বলছে পুলিশ ও জেলা প্রশাসন। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার শহরের লালদিঘির পাড়ের প্রধান সড়ক, যেখানে চলছে গণপরিবহন সহ ব্যক্তিগত যানবাহন। করোনা সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌর এলাকায় রেড জোন ঘোষণা করলেও লকডাউনের প্রথম দিনের দৃশ্য এটি। কেউ মানছেন না প্রশাসনের নির্দেশনা, দিচ্ছেন নানা অজুহাত। কিছু বাজার করবো, নাগা যেতে পারবো না, আমরা বাহির হই নাই, আমাদেরকে ফ্যাট আমাদেরকে বাহির করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে করোনা সংক্রমণ বাড়ায় মানুষকে সচেতন হবার পাশাপাশি লকডাউন কঠোর করতে হবে। আইসিইউ, এইচডিইউ এবং অন্যান্য যে ভেন্টিলেটর সহ ফ্যাসিলিটিগুলো প্রয়োজন ছিল সেগুলো এখনো পর্যন্ত এখানে কিন্তু নেই। এই মুহূর্তে অত্যন্ত কঠোর লকডাউন মেনটেন করাটা খুবই জরুরি। আর লকডাউন কঠোরভাবে কার্যকর করতে সবাইকে নিয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের এই দুই কর্মকর্তা। কমিটির মাধ্যমে যার যার এলাকা লকডাউন এবং যার যার এলাকায় মুভমেন্ট লিমিটেড করার জন্য সবাই মিলে একাত্মভাবে চেষ্টা করে যাচ্ছি। এবার আগামী 2 সপ্তাহ এখানে যে সীমিত আকারে যেসব চলাচলগুলো এমার্জেন্সি যেগুলো প্রয়োজন সেগুলো শুধু থাকবে, অন্য সব বন্ধ থাকবে, যাতে এই সংক্রমণের হারটা কমে আসে। গত 62 দিনে কক্সবাজারে করোনা আক্রান্ত হয়েছেন 872 জন, আর মৃত্যুবরণ করেছেন 1 জন রোহিঙ্গা সহ 19 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট আইসিডিডিআরবির বক্তব্য বিকৃত করেছে বলে দাবি করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ওই দাবিকে অপ্রাসঙ্গিক উল্লেখ করা হয়। এদিকে কোনো জরিপ ছাড়াই এ ধরনের দাবি করায় বিশেষজ্ঞরা গণমাধ্যমটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকাতেই কোভিড-19 আক্রান্তের সংখ্যা 7.5 লাখের বেশি হতে পারে। কম সংখ্যক পরীক্ষার কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সরকারি পরিসংখ্যানের চেয়ে করোনা ভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে দাবি করে গণমাধ্যমটি। আন্তর্জাতিক উদরময় রোগ গবেষণা ইনস্টিটিউট আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ক্লেমেন্সকে উদ্ধৃত করে ওই প্রতিবেদন প্রকাশ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবি জানায়, জন ক্লেমেন্সের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে দ্য ইকোনমিস্ট। আইসিডিডিআরবির কর্মকর্তাদের 4 থেকে 5% কর্মী করোনায় আক্রান্ত হলেও এই প্রতিষ্ঠানের সঙ্গে গোটা রাজধানীকে তুলনা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। কোনো জরিপ ছাড়াই এ ধরনের দাবি করায় বিশেষজ্ঞরা গণমাধ্যমটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোন বেসিসে ক্যালকুলেশনটা করা হয় সেটা কিন্তু তারা প্রকাশ করে, এই প্রকাশ করা ছাড়া সাদামাটাভাবে এটা বললে তো সেটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত করোনা আক্রান্তের সংখ্যা নির্ণয়ে রাজধানী ঢাকার পাশাপাশি সারা দেশে জরিপ করতে হবে। ঢাকা সাধারণভাবে সংক্রমণের হারটা কত, এটা আসলে বের করাটা খুবই জরুরি। যে কোনো এলাকায় রিপোর্টেড কতজন, তাহলে ওই এলাকার যে জনসংখ্যা সেটার উপর ভিত্তি করে একটা অনুমান করা যায় সেখানে কতজন আক্রান্ত। এ ধরনের প্রতিবেদন প্রকাশ করার আগে আরও বেশি গবেষণার উপর জোর দেন বিশেষজ্ঞরা। ওমর ইনান, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক ছাঁটাই নয়, বরং কমে যেতে পারে পোশাক খাতের কর্মসংস্থান। 1 জুন থেকে শ্রমিক ছাঁটাই করতে পোশাক মালিকরা বাধ্য হবেন, এমন ঘোষণার পর নানা সমালোচনার মুখে সংগঠন প্রধানের বক্তব্য থেকে সরে এসে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ। এতে বলা হয়, ছাঁটাইয়ের কোনো ঘোষণা সংগঠন থেকে দেয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের যেন চাকরি হারাতে না হয় সেজন্য রপ্তানি বাজার নিয়ে কাজ করছেন তারা। দেখুন আমার করা রিপোর্ট। ছাঁটাই কিন্তু 1 জুন থেকে হবে। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত
বাস্তবতা। এভাবেই গেল বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে বিজিএমইএ এর সভাপতির বক্তব্যে উঠে আসে শ্রমিক ছাঁটাইয়ের কথা। সরকার থেকে স্বল্প সুদের সহজ শর্তের ঋণ সুবিধা পাওয়ার পরও এমন বক্তব্যে শুরু হয় নানা সমালোচনা। এমনই প্রেক্ষাপটে সেদিনের বক্তব্যের সংশোধনী দিয়ে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, বিজিএমইএ সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এমন ঘোষণা দেওয়ার সুযোগ নেই, বরং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সংকট মানলেও ব্যবসায়ীরা সম্ভাবনা দেখে কাজ করছেন বাজার ধরে রাখতে। আগামী মাসের মাঝামাঝি পুরোটা বোঝা যাবে সংকট কতটা গভীর হচ্ছে নাকি উকি দিচ্ছে সম্ভাবনা। এ সময়ের মধ্যে কোনো শ্রমিক চাকরি হারালে সক্ষম অন্য কারখানায় কর্মের সুযোগ পাবে বলে মনে করে মালিকপক্ষ। ওয়ার্কার গুলাকে তো আমরাই স্কিল বানাইছি, এখন একে আমি কেন হারাইতে চাবো? আমি তো হারাইতে চাই না। রিস্ক ইজ দেয়ার, বাট এট দ্য সেম টাইম সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সিচুয়েশনে কিছু ফ্যাক্টরি হয়তো বা দেখা যাবে যে সে ভালো করতেছে, সে আবার নতুন এক্সপ্যানশনেও যাচ্ছে। মিডল অফ জুলাইতে গিয়ে আমাদের ইউরোপিয়ান কাস্টমারদের অর্ডার পুরো প্লেস হয়ে গেলে তখন আমরা আসলে বুঝবো যে কে কতটুকু আগে আছে। এখান থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই তাহলে ব্যবসায়ীদের জন্য 1,00,000 কোটি টাকার উপরে যে প্যাকেজ ঘোষণা করছে, এই সুষ্ঠু বাস্তবায়ন দরকার। শ্রমিক তো লাগবেই, কাজ না করে ওই ফ্যাক্টরিতে কাজ করবে। কর্মসংস্থান ও রপ্তানি বাজার হারানো নিয়ে যতটা আশঙ্কার কথা বলা হচ্ছে, বিষয়টিকে সেভাবে দেখছেন না সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সংকট গভীর হলে তা মোকাবিলা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বাস তার। আমাকে তো মনে করি সিরিয়াস কিন্তু সমস্যা হবে না। গার্মেন্ট আছে, তার সাথে যে এখন পিপিই তে যাচ্ছে, তো পিপির জন্য তো তাকে নতুন করে লোকজন নিতে হবে। শ্রমিকদের যেন সমস্যা না হয় সেটার ব্যাপারে যা যা করার দরকার সেটা ইনশাল্লাহ আমরা করব। রপ্তানি বাড়ানো ও বৈচিত্র্যময় পণ্য প্রস্তুত করে সক্ষমতার সবটুকু কাজে লাগাতে শিল্প মালিকদের কৌশলী হওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। ১৯৬৬ সালের এই দিনে বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন। এরপরেও থেমে থাকেনি দুর্বার এই মুক্তির লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, ৬ দফা ছিল বঙ্গবন্ধুর বুদ্ধিদীপ্ত রাজনৈতিক কৌশলের প্রথম ধাপ। আফজাল হোসেনের রিপোর্ট। ১৯৬৬ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আইয়ুব সরকার বিরোধী দলগুলোর সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন হয়। সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের অন্যায় অবিচার বৈষম্যের বিরুদ্ধে ৬ দফা দাবি তুলে ধরেন। এ দাবি উপস্থাপিত হওয়ার পর বিরোধী এই সম্মেলনে ন্যাপসহ প্রতিটি দল ৬ দফা দাবিকে প্রত্যাখ্যান করেন। উপায়ান্তরবিহীন অবস্থায় শেখ মুজিবুর রহমান দলবলসহ সম্মেলন ত্যাগ করেন। এত কিছুর পরেও হতাশ হননি শেখ মুজিব। লাহোর থেকে ফিরেই ৬ দফা বাস্তবায়নে দুর্বার আন্দোলনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তিনি। তুলে ধরেন ৬ দফার যৌক্তিকতা। বাঙালির স্বাধীনতা সহ শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি ও সার্বভৌম ক্ষমতার দাবির এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বঙ্গবন্ধু এই দুস্তর বন্ধুর পথে একাকী চলেছেন। অন্ধকারের আলোকবর্তিকা হয়ে বাঙালি জাতির মুক্তির মশাল হাতে দিয়ে তিনি পথ চলেছেন। শেখ মুজিব যখন ৬ দফার পক্ষে জনমত সৃষ্টিতে ব্যস্ত, তখন ১২০০ মাইল দূর থেকে পাকিস্তানি প্রেসিডেন্ট আইয়ুব খান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মুজিবের ৬ দফার জবাব অস্ত্রের মাধ্যমেই দেয়া হবে। এরপর ৭ জুনের পূর্ব ঘোষিত হরতালে নির্বিচারে গুলি চালায় পাক সরকার। শহীদ হন ১১ জন, গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। পূর্ব পাকিস্তানের সেই সময়ের রাজনীতিতে এই প্রথম যে সমস্ত বাঙালির কথা যেন বলা হয়ে উঠেছিল, এবং আমাদের যে মূল দাবি যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষাটি ৬ দফায় ছিল। বঙ্গবন্ধু যখন জেলে, তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে পাক সরকার। তবে সব বাধা ডিঙিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আপামর মানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু ঠিকই বাংলার মানুষের হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা এনে দিয়েছিলেন। ৬ দফা ছিল সেই মুক্তি অর্জনেরই প্রথম ধাপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে চরম আর্থিক ঝুঁকিতে দেশের ২.৫ লাখ সমবায় প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে ঋণের টাকা আটকে থাকায় চাপ বাড়ছে সঞ্চয় ভাঙানোর ওপর। বেকার হয়ে পড়ার আশঙ্কায় ৯ লাখ কর্মকর্তা কর্মচারী। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আয়ের ওপর আরোপিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত টানা ছুটিতে প্রায় বন্ধ ছিল সমবায় প্রতিষ্ঠানের নিয়মিত ঋণ আদায় ও সঞ্চয় কার্যক্রম। আর এতেই অনিশ্চিত হয়ে পড়েছে মাঠ পর্যায়ে ঋণ হিসেবে বিতরণ করা সাধারণ সঞ্চয়ের প্রায় ৩,০০০ কোটি টাকা আদায়। ছুটি শেষে কর্মচঞ্চল পুরো দেশ, কিন্তু স্বাভাবিক সময়ের মতো গতি নেই সমবায় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে। পরোক্ষ বেকারত্বের আশঙ্কায় এ খাতের সঙ্গে সরাসরি জড়িত ৯ লাখের বেশি জনবল। সংকট মোকাবেলায় এনজিওগুলোর আদলে ঋণ প্রদানের সঙ্গে নিজস্ব অর্থায়নে পরিচালিত সমবায় প্রতিষ্ঠানগুলোর আয়ের উপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের। এই করোনা পরিস্থিতির কারণে আমাদের সদস্যদের অনেকেরই আসলে চাকরি চলে গিয়েছে, যার ফলে তারা আসলে ঋণ পরিশোধ করতে পারছে না। আমাদের সমিতিগুলোতে ইনফ্লো এবং আউটফ্লোর মধ্যে যদি সমস্যা দেখা যায়, যদি আউটফ্লো বেশি হয় ইনফ্লো কমে যায়, তাহলে আমাদের লিকুইডিটি ক্রাইসিস হবে। 2015 সাল থেকে সমবায় প্রতিষ্ঠানের নেট মুনাফার উপরে যে 15% কর ধার্য করা হয়েছে, সেটি এবছরের বাজেটে আমাদের অব্যাহতি দিয়ে সমবায়গুলো প্রতিষ্ঠানের সদস্যদের স্বাভাবিক মুনাফা পাওয়ার সুযোগ আপনি করে দিবেন। মিল্ক ভিটার মতো সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত সমবায় প্রতিষ্ঠানগুলো যে কোনো মূল্যে সার্বক্ষণিক চালু রাখার আহ্বান অর্থনীতিবিদদের। উৎপাদিত পণ্যের পুরো সাপ্লাই চেইনকে সচল করাটা এখন খুবই প্রয়োজন। সমবায় খাত কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা র্যাপিড অ্যাসেসমেন্ট করা যেতে পারে। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সমবায় খাত কিভাবে সুবিধা নিতে পারে তার একটা গাইডলাইন প্রয়োজন। দেশে সরাসরি ঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত 1,74,000 সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় 1,10,00,000। এসব সমিতির সঞ্চয়ী আমানতের পরিমাণ 13,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে জমজমাট লিচুর বাজার। ভালো দাম পাচ্ছেন বাগান মালিক, লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। করোনা পরিস্থিতির কারণে জেলা প্রশাসন প্রধান ফলের বাজার স্থানান্তরিত করেছে বড় মাঠে। পাইকার আর ব্যাপারীরা লিচু কিনে ট্রাকে করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি আর বেদানা লিচুর জমজমাট কেনাবেচা চলছে। পর্যায়ক্রমে কাঁঠালি, হাড়িয়া, চায়না বাজারে আসবে। ভালো দাম পাওয়ায় বাগান মালিক, কৃষক ও ব্যবসায়ীরা খুশি। শ্রমিকরাও সন্তুষ্ট কাজের সন্ধান পেয়ে। পাইকার আর ব্যাপারীরা লিচু কিনে ট্রাকে করে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ এইভাবে আমাদের এই সিজনটা গাড়ি খোলা থাকলে লিচুর দাম আমরা পাবো। করোনার কারণে আমরা খুব কষ্ট ছিল, কিছুটা হওয়ার পরে কাজটা চলছে ভালোভাবে চলছে। এবার লিচু কেনা বেচায় লাভ হচ্ছে বলে জানালেন পাইকার ও আড়তদাররা। বাগানিরাও লাভবান, আমরাও লাভবান। স্বাস্থ্যবিধি মেনে আমরা আড়তদারি ভালোভাবে করতে পারতেছি। কৃষি বিভাগ জানায় বিভিন্ন জেলা থেকে আগত লিচু বাজারে পাইকার ও ব্যাপারীদের জন্য সব রকম ব্যবস্থা রাখা সহ মনিটরিং করা হচ্ছে। বাইরের যারা ক্রেতা আছে তারা সবাই আসছে, তাদের সাথে আমাদের এখানে থাকা, খাওয়া এবং সব ধরনের ব্যবস্থা কিন্তু আমরা করেছি। স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই বড় মাঠে লিচুর বাজার স্থানান্তরের কথা জানালেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখান থেকে কিনে যেতে মানুষ আবার খুচরো কিনতে পারে, সেই খুচরোরও ব্যবস্থা করা, খুচরা দোকানেরও ব্যবস্থা করা হয়েছে। কুরিয়ার সার্ভিসেরও এখানে ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ওয়ান স্টপ সার্ভিস যেটা বুঝায় সেই ব্যবস্থাগুলো এখানে রাখা হয়েছে। জেলার 6,500 হেক্টর জমির বাগানে লিচুর উৎপাদন লক্ষ্যমাত্রা এবার 50,000 মেট্রিক টন। আর লিচু বাজারে লেনদেনের পরিমাণ হতে পারে প্রায় 800 কোটি টাকা। সময় সংবাদ, দিনাজপুর। শুধু ধান উৎপাদনেই রেকর্ড নয়, সুনামগঞ্জের হাওর সহ পুরো জেলার শতভাগ বড় ধান ঘরে তোলার ইতিহাস এবারই প্রথম। করোনার মহামারীর মাঝেও শ্রমিক যোগান পাওয়ায় অনেক অসম্ভবও সম্ভব হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। এবার বড় মৌসুমে সুনামগঞ্জের হাওরবাসীর গোলা ভরেছে ধানে। প্রতি বছর হাওরবাসী বড় মৌসুমের ধান বুনে বানের হুমকিতে মৌসুম শেষ করে। কোনো বছর পানিতে সম্পূর্ণ ধান তলিয়ে যায়, আবার কোনো বছর আংশিক। তার সাথে এবার যোগ হয়েছে করোনা। আগাম ঢলের পানি আর করোনায় শ্রমিক সংকট নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন হাওরবাসী। তবে সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় এবারই প্রথম শতভাগ ধান ঘরে তুলেছে কৃষকেরা। শ্রমিক কম গেছে, ধান উড়ানি লাগছে না, অতি সহজে পরিষ্কার করে বাস ধানটা আসতে পারছি। সকল স্তরের জনগণকে নিয়ে হাওড়ে ধান কাটার আমরা একটি গণজাগরণ সৃষ্টি করেছিলাম এবং এর ফলে কৃষক নির্ধারিত সময়ের
অনেক আগে তাদের পাকা ধান ঘরে তুলতে সক্ষম হয়েছে। ধানের বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় দারুণ খুশি কৃষকেরা। ধানের দামটাও ভালো, ধানের কালার ভালো, প্লাস ফলনও ভালো হয়েছে। আগামীতে ইনশাল্লাহ সবাই কৃষিকাজে গুরুত্ব দেওয়া করবে। মিল মালিকেরা বলছেন এবার ধানের সর্বোচ্চ দাম পাচ্ছেন কৃষকেরা। বিয়ার 28 যেটা ভালো ধান এটা 950 টাকা বাজার, আর বিয়ার 29 যেটা এটা 900 টাকা, আর যেটা মোটা ধানটা বর্তমানে 850 টাকা বাজার আছে। এবার বড় মৌসুমে জেলায় 2,20,000 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের ঘরে ঘরে এভাবে ধানের স্তূপ করে রাখা হয়েছে। এবার 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে এ জেলায়, তাই দামও পেয়েছে তারা উপযুক্ত। প্রত্যেকের ঘরে ঘরে এখন চলছে খুশির বন্যা। সুনামগঞ্জের খরচার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দীর্ঘ 78 দিন বন্ধ থাকার পর বান্দরবনের হোটেল মোটেল ও রিসোর্টগুলো খুলে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল সকালে জীবাণুনাশক ছিটিয়ে হোটেল মোটেলগুলো পরিচ্ছন্ন করেন কর্মচারীরা। দীর্ঘদিন করোনার কারণে বন্ধ থাকার চরম লোকসানে পড়তে হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। কর্মহীন হয়ে পড়েন 46টি হোটেলের কর্মচারীরা। তবে আগামী 15 জুন পর্যন্ত সবকিছু খুলে দেওয়ার কথা থাকলেও জেলার পর্যটন কেন্দ্রগুলো এখনও বন্ধ রয়েছে। প্রায় 2.5 মাস ধরে আমাদের হোটেল বন্ধ ছিল, পর্যটকরা যেহেতু আসে নাই। এখন প্রশাসন আমাদেরকে আংশিক অনুমোদন দিয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। খুলনায় স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করার অভিযোগে সতর্কতা করার পাশাপাশি জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নেতৃত্বে নগরীর পিটিআই মোড়, পাওয়ার হাউস সহ 5টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরার অভিযোগে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মাস্ক পরার জন্য জনগণকে সচেতন করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক। মাস্ক যারা পড়তেছে না তাদেরকে আমরা জেল জরিমানা দিচ্ছি, আর যারা গরিব বিশেষ করে শ্রমিক, ভ্যান চালক, রিক্সা শ্রমিক, পথ শ্রমিক, তাদেরকে আমরা জরিমানা না করে তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছি। করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নীলফামারী 3 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল। শনিবার সকালে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের রথের বাজার, ষোলমারী হাইস্কুল মাঠ ও নেকবক্ত বাজার এলাকায় 1200 মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ব্যক্তিগত তহবিল থেকে 10 কেজি চাল, 1 লিটার তেল ও 1 কেজি লবণ বিতরণ করেন তিনি। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে করোনায় আরও 35 জনের মৃত্যু, শনাক্ত 2635 জন। ব্যাপক সংক্রমণেও আর সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরবে না সরকার। চট্টগ্রামে ওষুধ বিক্রিতে চরম নৈরাজ্য, 5 থেকে 10 গুণ বেশি দাম নেয়ার অভিযোগ, নজরদারিতে জড়িত সিন্ডিকেট। অভিযান চালানোর পরিকল্পনা সিএমপির। সমালোচনার মুখে কর্মী ছাঁটাইয়ের বক্তব্য থেকে সরে এলো বিজিএমইএ। বিকল্প কাজের আশ্বাস ব্যবসায়ীদের, নজর রাখছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং দিনাজপুরে জমজমাট লিচুর বাজার, ভালো দাম পাচ্ছেন বাগান মালিক, ব্যবসায়ীরা ট্রাকে ট্রাকে পাঠাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন জেলায়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।